ক্যালেন্ডারের হিসেবে এখন চলছে বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি। তবে এই শীতলতম মাসের উষ্ণতা একটু হলেও বেড়ে যাচ্ছে যখন ফুটবল ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য এই ম্যাচের প্রিভিউ নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ আয়োজন। এই ম্যাচের সম্ভাব্য একাদশ, ট্যাকটিক্স এবং প্রেডিকশন নিয়েই এই ভিডিওতে কথা বলবো আমি আজমাইন রাফিন, এবং আমার সাথে রয়েছে আমি তাহরিম মিনের। প্রথমেই জেনে নিই হেড টু হেডে বার্সা রিয়ালের পরিসংখ্যান কি বল। সব প্রতিযোগিতা মিলিয়ে হেড টু হেডে বার্সা থেকে কিছুটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ, যেখানে রিয়াল মাদ্রিদ 106টি ম্যাচে জয় পেয়েছে, বার্সা জয় পেয়েছে 101টি ম্যাচে এবং 51টি ম্যাচ হয়েছে ড্র। তবে সুপার কাপের পরিসংখ্যান বলছে বার্সার থেকে রিয়ালের আধিপত্য এখানে অনেক বেশি। রিয়াল মাদ্রিদ মোট 10টি ম্যাচ জিতেছে, বার্সা জিতেছে 5টি এবং ড্র হয়েছে 2টি ম্যাচ। রাইট, এবার যদি আমরা দেখি সবশেষ 6 ম্যাচে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে কোন দল? নিঃসন্দেহে এই লড়াইয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, কেননা শেষ 5 ম্যাচের 4টাতেই রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছে। অপরদিকে একেবারে শেষ ম্যাচে লা লিগাতে বার্নাবুতে রিয়াল মাদ্রিদকে 4-0 ব্যবধানে পরাজিত করেছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। অর্থাৎ দুদলই সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে এবং সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য এই ম্যাচটা নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের জন্য হতে যাচ্ছে একটা প্রতিশোধের মঞ্চ। অপরদিকে বার্সেলোনা চাইবে হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথমবারের মতো শিরোপা জিততে। তবে বার্সেলোনার সাম্প্রতিক ফর্মটা আসলে কীরকম? গত বছরের ম্যাচ হারার দুঃখ বলে এবছরে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। শেষ 2টি ম্যাচে জয় পেয়েছে তারা, কোপা দেল রেতে বায়োবাস্টোর বিপক্ষে এবং সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে 4-0 এবং 2-0 এই গোলে জয় পেয়েছে বার্সেলোনা। তো বলা যায় তারা মোটামুটি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, রিয়াল মাদ্রিদ তারাও কিন্তু চমৎকার ফর্মে রয়েছে এই মুহূর্তে। সবশেষ 5 ম্যাচের কথা যদি বলি, সেক্ষেত্রে তারা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতেছে পাচুকাকে হারিয়ে। এছাড়া লা লিগাতে পরপর 2টো ম্যাচ তারা জয়লাভ করেছে। কোপা দেল রে এবং সুপার কাপেও নিজ নিজ ম্যাচে তারা জয়লাভ করেছে। অর্থাৎ একটা চমৎকার উইনিং স্ট্রিক নিয়েই বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল। তবে এই মুহূর্তে আমরা কথা বলতে চাচ্ছি দু দলের সম্ভাব্য একাদশ দিয়ে। শুরুটা করতে চাই হ্যান্সি ফ্লিকের বার্সেলোনাকে দিয়ে। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা সেই 4-2-3-1 ফরমেশনে কিন্তু এবার মাঠে নামবে। তো সেক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। গোলকিপার হিসেবে পাবো শেজনিকে, ডিফেন্সিভ 4 জনের মধ্যে 2 ফুল ব্যাক হিসেবে থাকছেন আলেহান্দ্রো বালদে এবং জুলস কুন্ডে। সেন্টার ব্যাক ডুও হিসেবে পাচ্ছি ইনিগো মার্টিনেস এবং পাউ কুবার্সিকে। তাদের সামনে মিডফিল্ডের পিভট হিসেবে সেই পেদ্রি এবং মার্ক কাসাদো। তাদের সামনে 3 জন মিডফিল্ডার হিসেবে রাফিনহা, গাভি এবং লামিন, এবং তাদের সামনে সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকছেন লেভানডস্কি। এক্স্যাক্টলি, এবারে আমরা আসি কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদের দিকেই। কারণ কার্লো আনচেলত্তি এই ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে বলেছেন তার দলে এই মুহূর্তে কোনো ইনজুরি সংক্রান্ত সমস্যা নেই। অর্থাৎ যাদেরকে তিনি স্কোয়াডে নিয়েছিলেন তাদের প্রত্যেকেই এই মুহূর্তে এই ম্যাচের জন্য অ্যাভেলেবল। অর্থাৎ এই ম্যাচে যদি আমরা কোনো শেষ মুহূর্তে সারপ্রাইজ না দেখি, সেক্ষেত্রে 11টা হতে পারে অনেকটা এমন। সেক্ষেত্রে গোলরক্ষক হিসেবে থাকবেন অবশ্যই থিবো কোর্তোয়া। ডিফেন্স লাইনে আমরা দেখতে পারি ফার্লান মেন্দি, লুকাস ভাস্কেজ, আন্তোনিও রুডিগার এবং অরেলিয়া চুয়ামেনিকে। আমরা দেখছিলাম সর্বশেষ কয়েকটা ম্যাচে রাউল এসেন্সিও, রিয়াল মাদ্রিদের একাডেমি প্রোডাক্ট, তিনি বেশ ভালো করছিলেন। তবে যেহেতু এটা একটা বিগ ম্যাচ, সুপার কোপার ফাইনাল, সেই ম্যাচে সম্ভবত অরেলিয়া চুয়ামেনি, যিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকেই হয়তো সেন্টার ব্যাকের দায়িত্বটা দেবেন কার্লো আনচেলত্তি। মিডফিল্ডে এদুয়ার্দো কামাভিঙ্গা, জুড বেলিংহাম এবং রয়েছেন সেক্ষেত্রে ভালভার্দে। এক্ষেত্রে লুকা মডরিচ একটা ভালো অপশন হতে পারেন। সম্ভবত সাবস্টিটিউশনই তাকে করা হবে, অর্থাৎ তিনি হয়তো 60 মিনিটের পরেই মাঠে নামবেন এবং ম্যাচটা চেঞ্জ করার একটা ভূমিকা তিনি হয়তো রাখতেও পারেন। ফরওয়ার্ড লাইনে রিয়াল মাদ্রিদের দ্য ট্রিও, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং অবশ্যই রদ্রিগো। এক্ষেত্রে খুব বেশি চেঞ্জ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে দুই দলের শক্তিমত্তা। বার্সেলোনার যে ব্যাকলাইন, সেটা নিয়ে আমরা শুরু করতে চাই কথাটা, কারণ গত ম্যাচে আমরা দেখেছিলাম, অর্থাৎ এই দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে রিয়াল মাদ্রিদ 12 বার অফসাইডের ফাঁদে পড়েছিল। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের 2টো গোল বাতিল হয়ে গিয়েছিল এই অফসাইডের জন্যই। বার্সেলোনা এই ম্যাচে তার সেই একই ট্যাকটিক্স নিয়ে কি নামবে? এবং আমরা দেখেছিলাম যে রোনাল্ড আরাউহো, তিনি কিন্তু ইনজুরি থেকে ফিরেছেন। তার কি শুরুর একাদশে জায়গা করে নেওয়ার কোনো সুযোগ দেখছেন আপনি? সম্প্রতি কিন্তু গুঞ্জন উঠেছে আরাউহো বার্সা শিবির থেকে অন্য কোথাও চলে যেতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন থেকে যায় যে আরাউহো মাঠে নামতে পারবেন কিনা। বার্সা যেহেতু অফসাইড ট্র্যাপটা খুব ভালোভাবে প্রতিনিয়ত প্রয়োগ করে যাচ্ছে অপোনেন্টের বিপক্ষে, বার্সার অনেকটা মোক্ষম অস্ত্রই বলা যায় অফসাইড ট্র্যাপ। তো সেক্ষেত্রে ইনজুরি থেকে ফেরা আরাউহোর তুলনায় ইনিগো মার্টিনেস এবং পাউ কুবার্সি, যারা ধারাবাহিকভাবে এই অফসাইড ট্র্যাপটাকে বাস্তবে প্রয়োগ করছেন, তাদের নামার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। আরাউহো হয়তো সাবস্টিটিউট হিসেবে মাঠে নামতে পারেন। বিগত সময়ে জাভি হার্নান্দেজের আমলে দেখা গিয়েছে ভিনিসিয়াসকে আটকানোর অন্যতম গুরুদায়িত্ব থাকতো কিন্তু আরাউহোর কাঁধে। ক্ষেত্রে বলা যায় কুন্দের জায়গায় আরাউহো স্টার্ট করবেন কিনা। আরাউহোর কিন্তু রাইট ব্যাকে খেলার অভিজ্ঞতা আছে জাভি হার্নান্দেজের আমলে।
গত এল ক্লাসিকোতে দেখা গিয়েছে যে কুন্দে ভিনিসিয়াসের পেসের কাছে কয়েকবার বিট হয়েছেন, কিন্তু কুন্দে খুব ভালো ফর্মে আছেন বর্তমান। এটা অনেকটা নিশ্চিত যে হান্সি ফ্লিক তার ব্যাকলাইনে পূর্ণ শক্তি নিয়ে নামবেন। সেক্ষেত্রে আরাউহোকে হয়তো সাবস্টিটিউট হিসেবে ডিফেন্সিভ সেন্টার ব্যাক ডুওতে বা কুন্দের জায়গা দেখা যেতে পারে। এছাড়া বার্সেলোনার গোলরক্ষক পজিশনটা নিয়েও কিন্তু একটা বেশ ধোঁয়াশার জায়গা রয়েছে। আমরা দেখেছি যে বার্সেলোনা এই মৌসুমে মূলত ইনাকি পেনিয়াকে দিয়েই শুরুটা করছিল গোলরক্ষক পজিশনে, কিন্তু গত ম্যাচে আমরা দেখলাম সেজনিকে সেক্ষেত্রে জায়গাটা করে নিতে। এর কারণটা কি ছিল? মজার ব্যাপার হচ্ছে গত ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে সুপার কাপ সেমিফাইনালে ইনিয়াকি পেনা 4 মিনিট লেট করে দলের সাথে যোগ দিয়েছিলেন। এই কারণে হান্সি ফ্লিক তার বদলে শেজনিকে প্রথম একাদশে জায়গা দিয়েছিলেন। হান্সি ফ্লিক খুবই পাঞ্চুয়াল একজন মানুষ এবং শেজনি গত ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এই ম্যাচও শেজনি ইনিয়াকি পেনার থেকে একটা ভালো অ্যাডভান্টেজে থাকবেন এই প্রথম একাদশে স্টার্ট করা নিয়ে। এক্স্যাক্টলি। এবার আমরা যদি একটু রিয়াল মাদ্রিদের ব্যাকলাইনের দিকে তাকাই, সেক্ষেত্রে ফার্লান মেন্দি এবং আন্তোনিও রুডিগার তারা মোটামুটি ফার্স্ট চয়েসই আমরা তাদেরকে বলতে পারি তাদের ব্যাকলাইনে। অপর যে দুটো জায়গা, সে দুটো জায়গা লুকাস ভাস্কেজ এবং অরেলিয়া চুয়ামেনি ফিল আপ করছেন মূলত অন্যান্যদের ইনজুরির কারণেই। দানি কারভাহাল যিনি নিয়মিত রাইট ব্যাক, তিনি এখন ইনজুরি থেকে ফিরতে পারেননি। অপরদিকে এই সেন্টার ব্যাক হিসেবে এডার মিলিতাও অথবা ডেভিড আলাবা তারাও এখন ইনজুরি থেকে ফিরতে পারেননি, যে কারণে অরেলিয়া চুয়ামেনি এবং লুকাস ভাস্কেজকেই আমরা দেখব প্রথম একাদশে। এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে লুকাস ভাস্কেজ এবং অরেলিয়া চুয়ামেনি বাদেও আমরা যে মেন্দিকে দেখছিলাম লেফট ব্যাকে খেলতে, তারা বার্সেলোনার উইঙ্গারদের বিপক্ষে আসলে কেমন পারফরমেন্সটা করেন। রাফিনা এবং লামিন ইয়ামাল দুজনেই গত এল ক্লাসিকোতে রীতিমতো নাচিয়ে ছেড়েছিলেন লুকাস ভাস্কেজ এবং ফার্লান মেন্দিকে, এবং আমরা দেখছিলাম যে এই দুই উইঙ্গারই কিন্তু গোল পেয়েছিলেন রিয়ালের বিপক্ষে। তাই এই ম্যাচে এই বার্সার দুই উইঙ্গার ভার্সেস রিয়ালের দুই উইং ব্যাক, এই লড়াইটা নিঃসন্দেহে ম্যাচের গতিপথটা বদলে দিতে পারে। তবে ম্যাচের গতিপথটা আরও বদলে যেতে পারে বার্সেলোনার ফরওয়ার্ড রবার্ট লেভানডস্কির ফর্মের উপরে। লাস্ট কয়েক ম্যাচে পরিচিত হয়ে যেন অনেকটাই অপরিচিত রবার্ট লেভানডস্কি। গত কয়েক ম্যাচে ফর্ম হারিয়ে ফেলার ফলে টিমকে কিন্তু খুব ভালোভাবে ভুগতে হয়েছিল। হান্সি ফ্লিকের মাইন্ডসেট হচ্ছে অপোনেন্টকে আউটস্কোর করে ম্যাচ জেতা। জাভি হার্নান্দেজ যেখানে 1-0 কিংবা 2-0 গোলের একটা জয় নিয়ে মাঠ ছাড়তেন, সেক্ষেত্রে হান্সি ফ্লিক সবসময় একটা অ্যাটাকিং মাইন্ডসেট চান তাদের প্লেয়ার থেকে। তো সেক্ষেত্রে রবার্ট লেভানডস্কির এই চান্সেস মিস করা বা কনভার্সন রেট কমে যাওয়াটা কিন্তু তাদের টিমকে ভোগাবে। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত এল ক্লাসিকোতে যদি আপনি মনে করেন, দর্শকরাও মনে করেন, লেভানডস্কি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে দুটো গোল করে ম্যাচের পুরো মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিল। ম্যাচের প্রথম থেকে রিয়াল মাদ্রিদ কিছুটা নিয়ন্ত্রণ রাখলেও ম্যাচের রবার্ট লেভানডস্কি গোলের পরেই কিন্তু বার্সাটা বড় নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, এরপরে 4-0তে একটা বড় ব্যবধানে ম্যাচটা জেতে। তো এই ম্যাচেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার সমর্থক এবং হান্সি ফ্লিকের অবশ্যই আশা থাকবে রবার্ট লেভানডস্কি তার পুরনো ফর্মে ফিরবেন এবং বার্সাকে একটা বড় মোমেন্টাম এনে দেবেন। এক্স্যাক্টলি। এই মোমেন্টামটা বার্সার যতটা খুঁজছে, ঠিক একই সাথে রিয়াল মাদ্রিদ খুঁজবে জুড বেলিংহ্যামের মাধ্যমে। চমৎকার ফর্মে আছেন এবং বিশেষ করে সবশেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদ যখন গোলের দেখা পাচ্ছিল না, তখনও সে ডেড ব্লকটা কিন্তু ভেঙেছিলেন জুড বেলিংহাম। এই মৌসুমের শুরুর দিকে আমরা দেখছিলাম বেলিংহামের একটা খারাপ সময় যাচ্ছিল, কিন্তু যতই সময় গড়িয়েছে বেলিংহাম তার গত মৌসুমের ফর্মে তিনি কিন্তু নিজেকে ফিরে পেয়েছেন। এবং বিশেষ করে বার্সার বিপক্ষে বেলিংহামের কথা যদি বলি, সেক্ষেত্রে গত মৌসুমে লা লিগার দুটো ম্যাচে বেলিংহাম কিন্তু একেবারে এক্সট্রা টাইমে গোল করে বার্সার মুখের গ্রাস থেকে দুটো ড্র কিন্তু কেড়ে এনেছিলেন, এবং সেটা অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য লা লিগার জয়ের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রেখেছিল। তাই জুড বেলিংহামের প্রতি আপনার বাড়তি নজর রাখতেই হবে, যেমনটা রাখতে হবে বার্সেলোনার পেদ্রির ওপরে। রিয়াল মাদ্রিদের হাই প্রেসিং ডিফেন্ডিং এর বিপক্ষে বার্সার পেদ্রি কিন্তু অটুট এক খুঁটি। প্রেস রেজিস্ট্যান্স পেদ্রি রিয়াল যে কোনো প্রেসকেই খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, এবং তার অন্যতম একটি গুণ হচ্ছে কাউন্টার অ্যাটাকের ডিফেন্স সেরা পাসগুলো দেওয়া। যেটা আপনি বলছিলেন যে রিয়াল মাদ্রিদ ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক শুধুমাত্র রুডিগার আছেন এবং চুয়ামেনি এবং ভাস্কেজ রিপ্লেসমেন্ট হিসেবে খেলছে। তো লেফট সাইডে রাফিনহার ইন বিহাইন্ড রানগুলো আটকানো এবং পেদ্রির থ্রু বলগুলোকে কোনো না কোনোভাবে কন্টেন করাটাই থাকবে রিয়াল মাদ্রিদ ডিফেন্সের মূল লক্ষ্য। অপরদিকে বার্সেলোনার ডিফেন্সের কথা যদি বলি, তাদের মূল লক্ষ্যটা থাকবে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রকে আটকানো। বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে, তারা দুজনেই কিন্তু মূলত লেফট উইং পজিশনেই খেলেন। সেক্ষেত্রে বার্সেলোনার কুন্দের, যার কথা আমরা বলছিলাম, তার উপর একটা বড় দায়িত্ব থাকবে এই ভিনিসিয়াস এবং এমবাপ্পেকে আটকানোর। দুজনেই লেফট উইঙ্গার হলেও দেখা যায় যে খেলার মাঠে তারা বিভিন্ন সময় তাদের পজিশনটা সুইচ করে খেলেন, এবং অনেক সময় দেখি আমরা ভিনিসিয়াসকে লেফটে আসতে, অনেক সময় এমবাপ্পে চলে আসেন লেফটে, সেক্ষেত্রে অপরজন চলে আসেন মাঝে। এবং সেক্ষেত্রে বার্সেলোনার বিপক্ষে তারা দুজনেই নিঃসন্দেহে চাইবেন নিজেদের সেরা ফর্মটা ফিরে পেতে, এবং অবশ্যই বার্সেলোনাকে একটা পরাজয়ের স্বাদ তারা দিতে চাইবেন। অপরদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা চেষ্টা করবে তাদের এরিয়াল অ্যাডভান্টেজটা নেওয়ার। বিশেষ করে গত এল ক্লাসিকোতে আমরা দেখেছিলাম রবার্ট লেভানডস্কি তাদের এরিয়াল থেকে একটা গোল করেছিলেন, এবং সেই গোলটাই বার্সা
বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিল 2-0 ব্যবধানে। এই মৌসুমে আমরা যদি লা লিগায় অরেলিয়া চুয়ামিনি এবং রুডিগারের এরিয়াল ডুয়েলের সাফল্যের হারটা দেখি, সেক্ষেত্রে সাফল্যের দুজনেই মোটামুটি 75% নিচে তাদের সাফল্যের হার। অপরদিকে রবার্ট লেভানডস্কি এই মৌসুমেও কিন্তু এরিয়ালে বেশ ভালো করেছেন, হেড থেকে তিনি গোল পেয়েছেন কোপা দেল রের ম্যাচেও। অর্থাৎ লেভানডস্কির এই যে এরিয়ালের সাফল্যটা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে এই ম্যাচের বার্সেলোনার জন্য। রাইট। এবং এই মুহূর্তে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং অবশ্যই এই মুহূর্তে প্রেডিকশনের পালা। তাহরিম, আপনার কি মনে হচ্ছে এই ম্যাচের ফলাফলটা বা স্কোর লাইনটা কোন দিকে যেতে পারে? আমার মনে হয় বার্সেলোনা এবার 2-0 গোলে জিতবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এক্স্যাক্টলি। আমি যদি আমার প্রেডিকশনটা করতে চাই, সেক্ষেত্রে আমি বার্সেলোনার পক্ষেই প্রেডিকশনটা দিচ্ছি। খুব টাফ ম্যাচ হতে যাচ্ছে, খুব বেশি ম্যাচে হয়তো ডিফারেন্স থাকবে না, তবে স্কোর লাইনটা আমি বার্সার দিকেই নিতে চাচ্ছি 3-0 ব্যবধানে। দেখা যাক। দর্শক, আপনারা আপনাদের প্রেডিকশনটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং অবশ্যই ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। প্যাভিলিয়নের সঙ্গেই থাকুন, ভালো থাকুন।